অসমাপ্ত বিপ্লব, তাহেরের শেষ কথা লিখেছেন লরেন্স লিফশুলস, অনুবাদ করেছেন মুনির হাসান। স্বাধীনতা যুদ্ধের সময় বামপন্থী দলগুলোর অবস্থান। পূর্ব বাংলায় যখন পাকিস্তানি নিধনযজ্ঞ শুরু হয়, জাতীয় প্রশ্নে দেশের বামপন্থী দলগুলো তখনও দ্বিধা বিভক্ত। যেই তর্ক বিতর্কের সৃষ্টি হয় তার ফলে অনেক দলই দুর্বল ও বিভ্রান্ত হয়ে পড়ে। এর ফলে বাম শিবিরে যে ভাঙন ধরে তা আজও টিকে রয়েছে। পূর্ব পাকিস্তান সংকটে চীনের গৃহীত দৃষ্টিভঙ্গি পিকিংপন্থী দলগুলোর মধ্যে মস্ত বিভ্রান্তির সৃষ্টি করে। দেশের বুদ্ধিজীবী সম্প্রদায়ের উপর সেই সময় এদের ছিল ব্যাপক প্রভাব। বাঙালির সর্বকালের সর্ববৃহৎ গণরাজনৈতিক আন্দোলনের আওয়ামী লীগের নেতৃত্বে পিকিংপন্থী দলগুলোর মনে যথেষ্ট হতাশার সৃষ্টি করে। আওয়ামী লীগ ছিল শ্রেণীগতভাবে জাতীয় বুর্জোয়াদের দল। সংগ্রামের পেছনে যাদের মূল উদ্দেশ্য ছিল প্রথমত স্বায়ত্তশাসন অর্জন ও শেষে স্বাধীনতা, অর্থাৎ পশ্চিম পাকিস্তানি পুঁজিবাদীদের কাছে নিজেদের স্বার্থ জলাঞ্জলি না দিয়ে বাঙালি বুর্জোয়াদের নিজস্ব অধিকার প্রতিষ্ঠা করা। তাই পিকিংপন্থী দলগুলো স্বৈরাচারী ইয়াহিয়া সরকারের দমনযজ্ঞের নিন্দামুখর হয়ে উঠলেও ভারতীয় সম্প্রসারণবাদ ও সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদের মদতপুষ্ট এক বুর্জোয়া জাতীয় আন্দোলনের প্রতি সমর্থন দান করতে প্রস্তুত ছিল না। মোহাম্মদ তোয়াহা ও আব্দুল হকের নেতৃত্বাধীন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং লেনিনবাদী ছিল এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জাতীয় প্রশ্নে এদের অবস্থান ছিল ভদ্রলোকের ভাষায় দ্বিধান্বিত, নিন্দুকের ভাষায় বলতে গেলে দালালির সমতুল্য। 60-এর দশকের শেষ দিকে এরা আব্দুল মতিন ও আলাউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির তত্ত্বের প্রবল বিরোধিতা করেন। পূর্ব বাংলা করা হলে এই অঞ্চলে সমাজতন্ত্রের প্রবেশের জন্য তা হবে সবচেয়ে অনুকূল পথ। তোহার দল এই তত্ত্বের বিরোধিতা করে বলে যে এতে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে জাতীয় বুর্জোয়াদের বিভিন্ন অংশের মধ্যে বিদ্যমান সংঘাতকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে অভিন্ন শ্রেণীশত্রুর বিরুদ্ধে পাকিস্তানের উভয় অংশের শহর ও গ্রামাঞ্চলের সর্বহারাদের সংগ্রাম বিপথে যাবে। তোহা ও হকের দল আরও অভিযোগ করে যে মতিনের দল পূর্ব পাকিস্তানের জাতীয় বুর্জোয়া স্বার্থের প্রতিনিধি আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানকে বিভক্তিকরণে সাহায্য করবে মাত্র। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর বর্বর হত্যাযজ্ঞ বাংলাদেশের স্বাধীনতাকে অবসম্ভাবী রূপে প্রয়োজনীয় করে তুলল। তবুও এই কঠিন সংকটে কী করণীয় তা নিয়ে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী লেনিনবাদী এর মধ্যে তীব্র মতানৈক্য। আব্দুল হকের নেতৃত্বে এক দলের বক্তব্য ছিল যে সমস্ত সংঘাতের সৃষ্টি করা হয়েছে শুধু পাকিস্তানের অখণ্ডতা ভাঙার জন্য, যার পেছনে আসল হোতা হচ্ছে সোভিয়েত মদতপুষ্ট ভারতীয় সম্প্রসারণবাদীরা। হকের সহকর্মী তোহা কিন্তু হকের এই দৃষ্টিভঙ্গি পরিপূর্ণভাবে সমর্থন করতে পারলেন না। মুক্তিযুদ্ধের প্রায় 4 মাসের মধ্যে এই দল ভেঙে 2 ভাগ হয়ে যায়। হক দলের পুরনো নাম অর্থাৎ পূর্ব পাকিস্তান শব্দটা অক্ষুণ্ণ রাখে। এরা এমনকি পাকিস্তান সামরিক আইন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ও ইঙ্গিত দেয় পাক বাহিনী তাদের স্বভাবসুলভ চরম বর্বরতা ত্যাগ করলে বিনিময়ে তারা অত্যাসন্ন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সহায়তা করতে প্রস্তুত। স্বাধীনতার পর হকের নামে পাকিস্তানিদের দালালি করার অভিযোগ আনা হয়। 1977 সালেও পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি মাওবাদী লেনিনবাদী নাম অক্ষুণ্ণ রেখেই এই দল গোপনে তাদের অস্তিত্ব বজায় রেখেছিল। বর্তমানে আব্দুল হকের দলের নাম বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী। লেখক 1976 জুনে ঢাকায় হকের বিস্তারিত সাক্ষাৎকার গ্রহণ করেন। অন্যদিকে মোহাম্মদ তোয়াহা নোয়াখালী চট্টগ্রাম এলাকায় তার ঘাঁটি স্থাপন করেন। তিনি তার সমর্থকদের পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী এই নতুন নামে সংগঠিত করেন। আওয়ামী লীগের কলকাতা কেন্দ্রিক অস্থায়ী সরকার যে ভারত ও সোভিয়েত ইউনিয়নের মদতপুষ্ট সেই ব্যাপারে তোয়াহা হকের সাথে একমত ছিলেন। আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করবেন কিনা সেই ব্যাপারে তিনি স্থির সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন। এদিকে গ্রামেগঞ্জে সারা দেশের প্রতিটি মানুষ তখন পাকিস্তানি নির্যাতনের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলনে জেগে উঠেছে। শেষে তোহার দল একটি দ্বিমুখী যুদ্ধের কৌশল গ্রহণ করলেন। একদিকে তারা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরেন, আবার তারা একই সাথে আওয়ামী লীগের অনুগত মুক্তিবাহিনীর বিরুদ্ধেও যুদ্ধ করে যান। কোনো সময় বোঝা খুব কষ্ট ছিল তোহা কি মুক্তিবাহিনী না পাক বাহিনীকে তার বড় শত্রু বলে মনে করেন। 1976 এপ্রিলে পাকিস্তানের বালুচিস্তানে বন্দরনগরী গোয়াদারে নোয়াখালী সেক্টরে পাকিস্তানি বাহিনীর প্রাক্তন কমান্ডার কর্নেল আশিক হোসেন এই লেখকের কাছে স্বীকার করেন মুক্তিবাহিনীর বিরুদ্ধে যৌথ সহযোগিতার ব্যাপারে তিনি ব্যক্তিগতভাবে তোহার সাথে আলোচনা করেছিলেন। তিনি অবশ্য দাবি করেন যে কোনো সিদ্ধান্ত ছাড়াই আলোচনা বানচাল হয়ে যায়। তোহার নিজস্ব শিবিরে তার এই দ্বিধাপূর্ণ অবস্থান নিয়ে প্রচণ্ড মতানৈক্য সৃষ্টি হয়। জাতীয় অধিকারের প্রশ্নকে
ঠিকভাবে বুঝতে তোহার অক্ষমতা অভিযোগ তুলে বাংলাদেশের নেতৃস্থানীয় মার্ক্সবাদী বুদ্ধিজীবী বদরুদ্দিন উমর দল ত্যাগ করেন। উমর পাকিস্তান বাহিনীকেই প্রধান শত্রু মনে করতেন। তার বিশ্বাস ছিল স্বাধীনতার লক্ষ্যে সবার উচিত ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া। এতে জাতীয় বুর্জোয়ারা নেতৃত্ব দিল কি দিল না তা নিয়ে মাথা ঘামানো উচিত নয় বলে তিনি মনে করতেন। পিকিংপন্থী দলগুলোর বাকি অংশ মাওলানা ভাসানীর নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে স্বাধীনতা যুদ্ধকে পুরোপুরি সমর্থন দান করে। এই দলের নেতৃত্বে ছিলেন কৃষক আন্দোলনের সংগঠক বর্ষিয়ান লাল মাওলানা ভাসানী। তোহা একসময় যার সম্পাদক হিসেবে কাজ করেন। চীন ও বাংলাদেশের আন্দোলন। স্বাধীনতা যুদ্ধের দিন গড়িয়ে চলার সাথে সাথে দেশের পিকিংপন্থী দলগুলো যে প্রচণ্ড বিশৃঙ্খলার মধ্যে ডুবে যায় তা বুঝতে হলে এই সময় চীনের অবস্থান বিশ্লেষণ করা দরকার। চীন প্রথম থেকেই বলতে থাকে যে পূর্ব পাকিস্তানের পুরো ঘটনাটাই হচ্ছে পাকিস্তানের আভ্যন্তরীণ ব্যাপার, যেখানে বাইরের হস্তক্ষেপ নিতান্তই অপ্রয়োজনীয়। রেডিও পিকিং বারবার সাবধানবাণী উচ্চারণ করতে থাকে পাকিস্তানকে ভেঙে ফেলার জন্য ভারত ও সোভিয়েত ইউনিয়ন এই সুযোগটা কাজে লাগাবে। 25শে মার্চের হত্যাযজ্ঞের ব্যাপারে চীনেরা সরকারি কোনো বক্তব্য দেয়নি। চীনাদের মত ছিল এই ধরনের কোনো বক্তব্য দেওয়া হবে পাকিস্তানের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর শামিল। তাদের সব সরকারি বক্তব্যই ছিল এই এলাকার বৃহৎ শক্তির দ্বন্দ্বযুদ্ধ ও ভারতীয় সম্প্রসারণ নীতি সম্পর্কিত। জাতীয় অধিকারের প্রশ্ন নিয়ে কিংবা চরম নির্যাতনের মুখে জাতীয় আত্মনিয়ন্ত্রণাধিকার নিয়ে লেনিনের মতবাদের ব্যাপারে তারা সরকারি বক্তব্যে কখনো কোনো মন্তব্য করেনি। এপ্রিলের 13 তারিখে পাকিস্তান টাইমসে ইয়াহিয়ার কাছে লেখা চৌ এন লাইয়ের একটা চিঠি প্রকাশিত হয়। চিঠিতে চৌ লেখেন, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জনগণের মধ্যে একতা আর অখণ্ডতা পাকিস্তান হচ্ছে শক্তি ও উন্নতি অর্জনের পথে পাকিস্তানের মৌলিক গ্যারান্টি। এছাড়াও চৌ পাকিস্তানের একতা নষ্ট করতে চায় এমন কিছু সংখ্যক লোকের নাম উল্লেখ করেন। এই চিঠি ছাপিয়ে ও পিকিংয়ে জুলফিকার আলী ভুট্টোকে এক প্রবল প্ররোচনামূলক সফরে পাঠিয়ে পাকিস্তানি কর্তৃপক্ষ এই কথা বুঝাতে চেয়েছিলেন যে ভারতের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়লে তারা চীনের পূর্ণ সমর্থন পাবেন। ইয়াহিয়ার কাছে লেখা চৌয়ের চিঠি শেষ হয় এইভাবে, মহাত্তন নিশ্চিত থাকতে পারেন যে পাকিস্তানের বিরুদ্ধে সম্প্রসারণবাদী ভারতীয়রা আগ্রাসন চালানোর দুঃসাহস দেখালে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ন্যায় সংগ্রামে আগের মতোই চীনা সরকার ও জনগণ পাকিস্তানকে পূর্ণ সমর্থন দেবে। ব্যক্তিগত পর্যায়ে চীনা কর্তৃপক্ষ অবশ্য পূর্ব পাকিস্তানের সামরিক অপারেশনের ব্যাপারে এতটা উৎসাহী ছিলেন না। 71 নভেম্বরে পাকিস্তানি প্রতিনিধি হিসেবে আসন্ন ভারতীয় আক্রমণের বিরুদ্ধে চীনের সমর্থন নিশ্চিত করতে ভুট্টো চীন সফরে গেলে তার হাতে পাক বাহিনীর দ্বারা নিহত 21 জন পিকিংপন্থী নেতার তালিকা ধরিয়ে দেওয়া হয়। সেই একই সফরকারী পাকিস্তানি প্রতিনিধি দলের সম্মানে দেয়া এক ভোজ সভায় ভুট্টোর সাথে পিকিংয়ে পাকিস্তানি দূতাবাসে কর্মরত জনৈক বাঙালি কূটনীতিকের বাকবিতণ্ডা বেঁধে যায়। পাকিস্তানি সেনাবাহিনীর বীরত্বের প্রশংসা করতে করতে ভুট্টো এক পর্যায়ে বলে ফেলেন, ভারত পূর্ব পাকিস্তান আক্রমণ করলে গঙ্গার সমস্ত পানি লাল হয়ে যাবে। আর রাগ সামলাতে না পেরে বাঙালি ভদ্রলোক ভুট্টোর উদ্দেশ্যে জোরে জোরে বলে ওঠেন, আগে সিন্ধুর পানি লাল করুন গিয়ে। সিন্ধু পশ্চিম পাকিস্তানের প্রধান নদী, তাহলে বেশি ভালো হয়। রাষ্ট্রীয় ভোজসভায় প্রকাশ্যভাবে এই ভাইদের মধ্যে ঝগড়ায় চীনারা খুবই বিব্রত হন। চৌ এন লাই ভুট্টোর দিকে কড়া সুরে বলেন, পিকিংয়ে বসে আপনি এই সমস্যার সমাধান করতে পারেন না, ঢাকায় ফিরে যান এবং সেখানে তার সমাধান করুন। 74-এর দিকে এটা প্রমাণিত হয় যে চৌ এন লাইয়ের বিশেষ বার্তা প্রকাশ করার সময় পাকিস্তানি কর্তৃপক্ষ তার রদবদল করেছিল। 1966 থেকে 1972 পর্যন্ত রেডিও পিকিংয়ে কর্মরত বাঙালি বিদেশি ভাষা বিশেষজ্ঞ জনাব আনোয়ার হোসেন, যিনি 71-এর যুদ্ধের সময় ছিলেন পিকিংয়ে বেসরকারিভাবে কর্মরত একমাত্র বাঙালি, এক সাক্ষাৎকারে দাবি করেন, পাকিস্তানি পত্রিকাগুলোতে চৌ এন লাইয়ের চিঠি পূর্ণভাবে প্রকাশিত হয়নি। এই চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই পাকিস্তানিরা বাদ দিয়ে দেয়। আমি যেহেতু রেডিও পিকিংয়ে প্রচারের জন্য এটা মূল থেকে বাংলায় অনুবাদ করেছিলাম, কাজেই আমি তা জানি। চিঠির শেষ পরিচ্ছেদে চৌ এন লাই বলেছিলেন, পূর্ব পাকিস্তানের জনগণের ইচ্ছা অনুযায়ী পূর্ব পাকিস্তানের প্রশ্নের সমাধান হওয়া উচিত। আনোয়ার হোসেন দাবি করেন যে চীনারা একান্ত আলোচনায় কারান্তরীণ শেখ মুজিবকে ছেড়ে দেওয়ার জন্য ও ভারতের সাথে যুদ্ধ বাঁধার পরিস্থিতি সৃষ্টির আগেই আলোচনার টেবিলে ফিরে যেতে পাকিস্তানকে অনুরোধ করেছিলেন। চীনে থাকতে আনোয়ার হোসেন নিয়মিতভাবে বিভিন্ন কমিউন ও ফ্যাক্টরিতে যেয়ে পাকিস্তানি কর্তৃপক্ষের নিন্দা জানিয়ে আসতেন। চীনা কর্মকর্তা ও বন্ধুরা তাকে জানায় যে ব্যক্তিগতভাবে তারা ইয়াহিয়া খানের সামরিক পদক্ষেপের নিন্দা করেন, কিন্তু আনোয়ার হোসেন বহুবার তাদের এই দৃষ্টিভঙ্গি
প্রকাশ করার অনুরোধ জানিয়ে বিফল মনোরথ হন। এরা সরকারিভাবে অন্য একটা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হাত দিতে অস্বীকৃতি জানান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বসন্ত ও গ্রীষ্মকালীন সময়টা চীনের জন্য ছিল আভ্যন্তরীণ গোলমালের সময়। বৈদেশিক নীতিতে কোন শিবিরের দৃষ্টিভঙ্গি গৃহীত হবে তা নিয়ে পার্টির মধ্যে ছিল দ্বন্দ্ব। সেপ্টেম্বরে লিন পিয়াওয়ের চক্র চরমে পৌঁছে ও পরিণামে তার মৃত্যু ঘটে। লিন পিয়াওয়ের চক্রান্তের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় দক্ষিণ এশিয়ার প্রতি চীনা দৃষ্টিভঙ্গিতে। এছাড়াও পশ্চিমা প্রেসে ৭১-এ তাইওয়ানের ভবিষ্যৎ নিয়েও যথেষ্ট হইচই হচ্ছিল। লিন পিয়াও, বর্তমান সংশোধিত উচ্চারণ অনুযায়ী লিন বিয়াও, চীনের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। নবম কংগ্রেসের সভায় তাকে মাওয়ের উত্তরাধিকারী হিসেবে নির্বাচন করা হয়েছিল। তার সাথে পার্টির নেতৃবৃন্দের বিভিন্ন প্রশ্নে মতানৈক্য দেখা দেয়। তার নামে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করার অভিযোগও রয়েছে। চীনা কমিউনিস্ট পার্টির বক্তব্য অনুযায়ী ষড়যন্ত্র কার্যকর করার আগেই তা ফাঁস হয়ে যায় ও ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি বিমানে করে দেশ ছেড়ে পালাতে চেষ্টা করেন। বিমানটি দুর্ঘটনায় পতিত হয় ও লিন বিয়াও মারা যায় বলে জানা যায়। জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের লবি তাইওয়ানের স্বাধীনতা আন্দোলনের পক্ষে প্রচারণা শুরু করে। চীন এই সময় বহির্বিশ্বকে জানিয়ে দেয় যে তাইওয়ান হচ্ছে চীনের অবিচ্ছেদ্য অংশ, আর এই ব্যাপারে বাইরের কারো হস্তক্ষেপ নিতান্তই অবাঞ্ছিত। এই অবস্থায় এমনকি লেনিনের অবস্থান থেকে যদি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে প্রকাশ্য সমর্থন দেওয়া হতো, তা হতো চীনাদের জন্য নীতিগত প্রশ্নে বড় সমস্যার কারণ। দক্ষিণ আফ্রিকা সহ অন্যান্য দেশের মতো এই ক্ষেত্রে চীনা নেতৃত্বের প্রধান চিন্তার বিষয় ছিল সোভিয়েত ইউনিয়নের ক্রমবর্ধমান শক্তিশালী ভূমিকা। আন্তর্জাতিক শক্তির ভারসাম্যের বিচার করতে গিয়ে চীনাদের মনে হয়েছিল সোভিয়েতরা পৃথিবীব্যাপী তাদের আধিপত্য বিস্তারের মাধ্যমে একটা বৃহৎ শক্তির ওঠানামার এই অবস্থানে আসলে ভয় ছিল সোভিয়েত ইউনিয়নের দিকে। চীনাদের সরকারি বক্তব্যগুলো থেকে পরিষ্কার বোঝা যায় যে পূর্ব পাকিস্তান সংকটকে তারা পাকিস্তানি সমাজ কাঠামোর অভ্যন্তরীণ বিরোধে প্রেক্ষিতে চিন্তা না করে একে মূলত বৃহৎ শক্তিগুলোর শক্তির ভারসাম্যের প্রেক্ষিতে দেখছিল। বাংলাদেশ সংকটে ভারত হস্তক্ষেপ করলে পাকিস্তান ভাঙনে ভারতীয় সম্প্রসারণবাদ ও সোভিয়েতের ভূমিকার কথা উল্লেখ করে রেডিও পিকিং নিন্দায় পঞ্চমুখ হয়ে ওঠে। পাক বাহিনীর প্রতিরোধের শেষে ব্যূহ ধ্বংস করে ভারতীয়রা যখন ঢাকার পথে এগিয়ে চলছে, জাতিসংঘে একজন চীনা কূটনীতিক তখন আমাকে বলেন, যেখানে ২০ বছরেও লাখ লাখ ভারতীয় বর্ণপ্রথা, দারিদ্র্য আর মহাজনী প্রথা থেকে উদ্ধার পায়নি, সেখানে ভারতীয়রা কিভাবে বাঙালিদের মুক্ত করার দাবি রাখে। কথিত আছে চৌয়েন লাই এই ব্যাপারে মন্তব্য করতে যেয়ে বলেন, ভারত এই যুদ্ধে হস্তক্ষেপের মাধ্যমে খাল কেটে কুমির আনার পথ করছে। যুদ্ধোত্তরকালে ভারত ও বাংলাদেশের সম্পর্ক যখন শীতলতম পর্যায়ে, তখন চীনা প্রধানমন্ত্রীর এই উক্তির যথার্থতা প্রমাণিত হয়েছিল। যাই হোক, অনেক বাঙালি জাতীয়তাবাদীর জন্য চীনা অবস্থান ছিল বরাবর হতাশাব্যঞ্জক। এই যুদ্ধে ভারতীয় হস্তক্ষেপের বিরোধী শুধু চীনই ছিল না, তৎকালীন নকশালপন্থীদের প্রতি সহানুভূতিশীল বিখ্যাত বামপন্থী সাপ্তাহিক ফ্রন্টিয়ার একদিকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সমর্থন করে, আবার অন্যদিকে ভারতীয় হস্তক্ষেপের তীব্র সমালোচনাও করে। আওয়ামী লীগের কলকাতায় অবস্থানকারী নেতৃবৃন্দ, যারা সম্ভবতম কম সময়ে এই সংকটের সমাধান চাইছিলেন, তারা ছাড়া তাহেরের মতো আরও অনেক বাঙালি ছিলেন ভারতীয় হস্তক্ষেপের বিরোধী। এরা মনে করতেন যে বিদেশি সামরিক শক্তির সহায়তায় যেই স্বাধীনতা আসবে তা হবে আপোষ রক্ষার স্বাধীনতা, এতে তাদের আকাঙ্ক্ষিত বিপ্লব অসমাপ্ত থেকে যেতে পারে। আওয়ামী লীগ ও ভারতীয় কর্তৃপক্ষের ভয় ছিল যে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব আস্তে আস্তে চলে যেতে পারে স্বাধীনতা যুদ্ধের আদর্শের প্রতি গভীরভাবে অঙ্গীকারবদ্ধ ও জাতীয় প্রশ্নে আপোষহীন বিপ্লবী নেতাদের হাতে। গেরিলা যুদ্ধ ধরনের আন্দোলন টিকে থাকলে এই শক্তিগুলো সন্দেহাতীতভাবেই রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতাশালী হয়ে উঠতেন। ভারতীয় কর্তৃপক্ষ যুদ্ধে হস্তক্ষেপের মাধ্যমে এই সুযোগটাকে গোড়াতেই বিনাশ করতে চেয়েছিল। বাঙালি সামরিক নেতৃত্ব সেই সময়ের হিসাব কষে দেখিয়েছিলেন যে ভারতীয় হস্তক্ষেপ না হলেও ৩ বছরের মধ্যেই তারা পাকিস্তানিদের যুদ্ধে হারিয়ে দিতে পারবেন। তাহের আর জিয়াউদ্দিনের মতো বামপন্থী বেসামরিক ব্যক্তিরা যে কৌশলগত পদ্ধতির কথা বলেছিলেন তা গ্রহণ করলে গণবাহিনীর অঙ্কুর হিসেবে যুদ্ধ শেষে বাংলাদেশ পেত লাখো ক্ষেতমজুরের এক শক্তিশালী সশস্ত্র বাহিনী। বাঙালিরা যখন একদিকে স্বাধীনতার জন্য যুদ্ধ করে চলেছে, তখন অন্যদিকে ভারত আরেকটা লক্ষ্য স্থির করে ফেলেছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রতিপক্ষকে ঘায়েল করার একটা সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছিল ভারতের জন্য। পাক বাহিনীর উপর চরম অপমানজনক পরাজয়ের গ্লানি চাপিয়ে দেওয়ার এই সুযোগ ভারতীয় কর্তৃপক্ষ সহজেই হারাতে প্রস্তুত ছিলেন না। ৭১-এর স্বাধীনতার প্রশ্নে বাংলাদেশের পিকিংপন্থী দলগুলোর অনৈক্য আর বিভ্রান্তি তাদের গুরুত্বহীন করে তোলে
ও লোকচক্ষুর মনোযোগের কেন্দ্রবিন্দু থেকে ঠেলে দেয়। অনেকে বাংলাদেশের প্রতি চীনা দৃষ্টিভঙ্গি অগ্রাহ্য করে নিজস্ব সিদ্ধান্তের প্রেক্ষিতে যুদ্ধে সমর্থন দান করেন। রাজশাহীতে ওহিদুর রহমানের নেতৃত্বে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির স্থানীয় শাখা প্রায় 1000 গেরিলা জড়ো করে ও মুক্তিযোদ্ধাদের সাথে পূর্ণ সহযোগিতার মাধ্যমে যুদ্ধে যোগ দেয়। এরাই পাকিস্তানি দখলদার বাহিনীর হাত থেকে আত্রাই মুক্ত করতে প্রধান ভূমিকা নিয়েছিল। যুদ্ধের প্রথম দিকে মতিন আলাউদ্দিনের নেতৃত্বে পাবনা শাখাও একইভাবে প্রাথমিক প্রতিরোধ গড়ে তুলতে প্রধান ভূমিকা নিয়েছিল। এরা প্রায় 100 পশ্চিম পাকিস্তানি সেনা হত্যা করে ও জাতীয় স্বাধীনতার আন্দোলনে জাতীয় বুর্জোয়া সহ সব জাতীয়তাবাদী শক্তির একতার আহ্বান জানায়। কিন্তু এপ্রিলে চীনা অবস্থান প্রকাশিত হওয়ার পর এরাই আবার সম্পূর্ণ উল্টো অবস্থান নেয়। বাংলাদেশে বিপ্লবী আন্দোলনের জন্য 71 ছিল স্বাধীন চিন্তাধারার এক অগ্নিপরীক্ষা। মার্ক্সীয় আদর্শগত পরিধির বাইরে দলগুলোও এই সংকটের সম্মুখীন হয়। পিকিংপন্থীদের বাইরেও বামপন্থীদের মধ্যে দ্বিতীয় আরেক ধারা ছিল মস্কোপন্থী দলগুলো। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনি ও ন্যাশনাল আওয়ামী পার্টি মোজাফফর আওয়ামী লীগের প্রত্যক্ষ সমর্থন ও সাহায্য যোগায়। কিন্তু সার্বিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে তাদের অবদান নিতান্তই গুরুত্বহীন। ভারতীয় কমিউনিস্ট পার্টির মতো মস্কোপন্থীরা তত্ত্ব খাড়া করে যে সাংবিধানিক পথে সমাজতন্ত্রের পরিপূর্ণ উত্তরণ সম্ভব। এরা সকল বামপন্থী ব্যক্তি ও ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির মধ্যে মিত্রতার আহ্বান জানায়। 70-এর নির্বাচনে তারা পূর্ব পাকিস্তান ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা দাবির সমর্থন করে। তবে সাধারণ আন্দোলনের প্রেক্ষিতে তাদের স্বতন্ত্র অবস্থান আদর্শবাদী আকর্ষণ ছিল নিম্ন গুরুত্বের পর্যায়ে। একজন পর্যবেক্ষকের মতে, না আওয়ামী লীগ তাদের কথায় কান দিয়েছে, না দিয়েছে পিকিংপন্থী বাম দলগুলো। জাসদ, বিন্দু থেকে বৃত্ত। বাংলাদেশে উদারনৈতিক রাজনৈতিক অঙ্গনে পিকিংপন্থী আর মস্কোপন্থী ধারার পাশাপাশি তৃতীয় এক মার্ক্সীয় ধারার অস্তিত্ব ছিল। 72-এর আগে এদের সম্বন্ধে লোকে খুবই কম জানত। মাত্র সম্প্রতি এর অস্তিত্ব সম্পর্কে বিস্তারিত জানা গেছে। এরা দাবি করেন যে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গ থেকেই একটি আত্মসচেতন কেন্দ্র হিসেবে এরা 1 দশক ধরে প্রগাঢ়ভাবে কাজ করছেন। 1975 সালে 7ই নভেম্বর ধারণা এবং যেই সমস্ত ঘটনার কারণে তাহেরের ফাঁসি হয়েছে সবই এক রাজনৈতিক ধারার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। 72-এ এরা প্রথমবারের মতো নিজেদেরকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নামে প্রকাশিত করে। সাম্প্রতিক পার্টি দলিল ও এদের নেতৃবৃন্দের কথাবার্তা অনুযায়ী 1962 সালে একদল সচেতন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নিউক্লিয়াস গঠন করে। সেখান থেকেই জাসদের ইতিহাসের শুরু। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নে এদের ভূমিকা ছিল অন্যান্য বিপ্লবী দল থেকে আলাদা ধরনের। অন্যদের মতো এরাও এই কথা বিশ্বাস করত যে অনুন্নত পূর্ব বাংলার দারিদ্র্য ও পশ্চাদমুখী তার একমাত্র সমাধান সমাজতন্ত্র। তা সত্ত্বেও তারা যুক্তি দেখান যে একটি সমাজতান্ত্রিক পার্টি প্রতিষ্ঠার উপাদান এবং শর্ত হিসেবে পূর্ব বাংলা ও বাংলাদেশের স্বাধীনতা অত্যাবশ্যকীয়। এরা কয়েকজন ব্যক্তিকে ঘিরে একটা নিউক্লিয়াস গঠন করে। এইসব ব্যক্তিদের মধ্যে ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক সিরাজুল আলম খান। এই গ্রুপের মূল থিসিস ছিল এই যে ইতিহাসে সেই ক্ষণে জাতিগত প্রশ্নই বাঙালি সমাজের প্রধান রাজনৈতিক দ্বন্দ্ব। পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানকে শোষণের প্রক্রিয়া এক জাতিগত নিপীড়নের রূপ নিয়েছিল, আর সেই সাথে পশ্চিম পাকিস্তান ভিত্তিক পুঁজিবাদের অর্থনৈতিক পক্ষপাতিত্ব একটা গণ আন্দোলনের পেছনে প্রধান চালিকা শক্তি সৃষ্টি করেছিল। অন্যান্য মার্ক্সবাদীদের বক্তব্য ছিল যে কোনো রাজনৈতিক বিশ্লেষণে দেশের দুই অংশের মধ্যে বিরাজমান ভিন্ন জাতীয় অধিকারের প্রশ্নকে প্রশ্রয় দিলে জনগণ শ্রেণী সংগ্রাম থেকে সরে গিয়ে বুর্জোয়া রাজনৈতিক নেতৃত্বের অধীনে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার আন্দোলনে জড়িয়ে পড়বে। এরা সারা পাকিস্তান জুড়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার পক্ষপাতী ছিলেন। এই কৌশলের সাথে মৌলিকভাবে দ্বিমত পোষণ করেন পূর্বে উল্লেখিত তৃতীয় ধারার নেতৃবৃন্দ। তারা পাকিস্তানের দুই শাখায় একসাথে একতা ও সমন্বয় ভিত্তিক দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলার প্রস্তাবকে অবান্তর ও উদ্ভট বলে মনে করেন। তাদের মত ছিল, যেহেতু পাকিস্তানের দুই শাখার মধ্যে রয়েছে 1000 মাইলের দূরত্ব, বহুজাতিক সংমিশ্রণ ও সম্পূর্ণ ভিন্ন ধরনের অর্থনৈতিক ও সামাজিক কাঠামো, কাজেই এই ধরনের একক সত্তার আন্দোলন অসম্ভব। তারা যুক্তি দেখান যে একনায়কবাদী সামরিক শোষক শ্রেণীর বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি পূর্ব বাংলায় তীব্র জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা হলে লক্ষ লক্ষ লোক রাজনীতি ও গণ অসন্তোষ সম্বন্ধে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করবে। পাকিস্তানের অগণতান্ত্রিক সামরিক শোষক শ্রেণীর ইতিহাস থেকে বোঝা যায় এই ধরনের একটা আন্দোলন দমন করতে এরা রাষ্ট্রীয় সন্ত্রাসের আশ্রয় নেবে। আর এইভাবেই
গণতান্ত্রিক অধিকার আদায়ের দাবিতে পূর্ব বাংলার লোকেরা শেষ পর্যন্ত সশস্ত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। জাসদ নিউক্লিয়াস মনে করতেন সশস্ত্র জাতীয়তাবাদী সংগ্রামকে এই পর্যায়ে বিপ্লবী সংগ্রামে পরিণত করা সম্ভব। জাতীয় স্বাধীনতা আন্দোলনের সাথে সমাজতান্ত্রিক আন্দোলনকে একাত্ম করতে না পারার পেছনেই মূলত দক্ষিণ এশিয়ার কমিউনিস্ট আন্দোলনের ব্যর্থতা লুকিয়ে রয়েছে। 1942-এ ভারতীয় জাতীয় কংগ্রেস ইংরেজদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলনে নামে। এই সময় একদিকে যখন ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনে যোগ দিয়ে হাজার হাজার জাতীয়তাবাদী বীর জেলখানায় গিয়েছে, অন্যদিকে ঠিক তখনই কমিউনিস্টরা স্ট্যালিনের বিশ্বব্যাপী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একাত্ম হয়ে ইংরেজদের সাথে জোট বেঁধেছে। ভারতীয় জাতীয় কংগ্রেস যদিও ফ্যাসিবাদের বিরোধী ছিল, তবুও ভারতের স্বাধীনতার প্রশ্নে সুস্পষ্ট ঘোষণা না পাওয়া পর্যন্ত তারা ব্রিটিশদের সাথে সহযোগিতা করতে অস্বীকৃতি জানায়। স্বাধীনতার পর ব্রিটিশদের দালালির বদনাম ঘুচাতে কমিউনিস্টদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। প্রথম দিকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট বিপ্লবীদের সমন্বয়কারী কমিটি, পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন, মাইথি গোষ্ঠী প্রভৃতি ছোট দলগুলো পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে বিভক্তির ব্যাপারে জাসদ নিউক্লিয়াসের সাথে কোনো কোনো ক্ষেত্রে একমত ছিল। এইসব দলের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নেই বিভক্তি ছিল, যেমন পূর্ব বাংলা একটি আধা সামন্তবাদী সমাজ কিনা, নাকি এই দেশে অনগ্রসর পুঁজিবাদী সমাজের অন্তর্গত। কিন্তু এদের প্রধানতম মতবিরোধ ছিল দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশল গ্রহণের প্রশ্নে। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি একটি শ্রমিক পার্টির নেতৃত্বে পূর্ব বাংলাকে আলাদা করার সমর্থক ছিল। অন্যদিকে জাসদ নিউক্লিয়াসের কৌশল ছিল ভিন্ন। সিরাজুল আলম খানের নেতৃত্বে এরা স্বেচ্ছায় প্রণোদিত হয়ে আওয়ামী লীগে যোগ দেয় ও দলের সাথে নিজেদেরকে আত্মস্থ করে। কিন্তু এরা বরাবরই ছিল দলের মধ্যে একটি সুস্পষ্ট, সচেতন ও স্বাধীন নিউক্লিয়াস। কিন্তু অন্যদের কাছে এরা ছিল আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য লড়াকু ও সরকার সবচেয়ে বিপ্লবী যুবকর্মী। আওয়ামী লীগ ছিল জাতীয়তাবাদী দল, আর শেখ মুজিবুর রহমান স্বায়ত্তশাসনের আন্দোলনে এগিয়ে যেতে প্রস্তুত ছিলেন, তাই এরা আওয়ামী লীগে যোগ দেয়। কিন্তু প্রথম থেকেই এদের মানসিকতা ছিল সেই একের ভেতর দুই দল, আর তাই যখন সময় আসে তখন নতুন দলকে গড়ে তুলতে তারা দেরি করেনি। শক্তিশালী পূর্ব পাকিস্তান ছাত্রলীগের উপর শীঘ্রই এই গ্রুপ আধিপত্য সৃষ্টি করে। পিকিংপন্থী পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাথে এরা আইয়ুব শাহীর একনায়কতন্ত্রের বিরুদ্ধে 66 ও 69-এর বিক্ষোভে নেতৃত্ব দেন। অভূতপূর্ব ছাত্র জনতার বিরোধের মুখে 69-এ আইয়ুব খানের 10 বছরব্যাপী একনায়কত্বের অবসান ঘটে। আইয়ুবের পর ইয়াহিয়া খানের সামরিক সরকার ক্ষমতায় আসে। এরা এক ইউনিট বিলোপ ছাড়াও দেশব্যাপী জাতীয় নির্বাচনের প্রতিশ্রুতি দেয়। 70 ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। পূর্ব পাকিস্তানে অনেক বামপন্থী দলই নির্বাচনী তৎপরতায় অংশগ্রহণে রাজি ছিল না। আওয়ামী লীগের মধ্যে জাসদ নিউক্লিয়াস নির্বাচনে যাওয়ার পক্ষে ছিল। স্বায়ত্তশাসনের দাবি সম্বন্ধে সাধারণ মানুষের কাছে পরিষ্কার করে বুঝিয়ে বলার জন্য গ্রামে গ্রামে এরা নিজস্ব কর্মী ও ছাত্র সমর্থকদের পাঠিয়ে দেয়। হাজারো শিক্ষিত শহুরে যুবকদের গ্রামে পাঠানোর এই ছিল অপূর্ব সুযোগ। একই সাথে দুটো কাজ হলো, সমাজতন্ত্র, গণতন্ত্র আর জাতীয়তাবাদের তাত্ত্বিক আদর্শে উদ্বুদ্ধ শহুরে তরুণেরা গ্রামের সাধারণ মানুষের প্রতিদিনের হাড়ভাঙা খাটুনির প্রত্যক্ষ সংস্পর্শে আসে। অন্যদিকে মূর্খ, দরিদ্র, দুর্বল বাঙালি ওইসব বই পড়া যুবকদের কাছ থেকে শ্রেণী সংগ্রাম ও রাজনীতির ব্যাপারে নতুন কথা জানতে পারে। নির্বাচনের অনেক আগেই বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ভোটের 6 মাস আগে থেকেই 70-এর 12ই আগস্টে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক বর্ধিত সভায় স্বপন কুমার চৌধুরী, ইনি সিরাজুল আলম খানের লোক বলে পরিচিত ছিলেন, স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের এক প্রস্তাব পেশ করেন। 3 মাস আগেই 6 জুন এরা স্বাধীনতার এক ঘোষণাপত্রেও নতুন জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন। ঘন সবুজের পটভূমিতে লাল টকটকে সূর্য, আজ এটা এই দেশের জাতীয় পতাকা। প্রত্যাশিত অবস্থার সৃষ্টি হলে এরা স্বাধীনতার পথে এগিয়ে যেতে প্রস্তুত ছিলেন। ডিসেম্বরে নির্বাচনে আওয়ামী লীগের সর্বাত্মক বিজয় হয়, কিন্তু সামরিক কর্তৃপক্ষ নির্বাচনের ফলকে মেনে নিতে অস্বীকার করে ও নির্ধারিত সময়ে জাতীয় সংসদের অধিবেশন বসাতে অস্বীকার করে। ফলে এক অচল অবস্থার সৃষ্টি হয়। 71-এর 1 মার্চে সরকার সংসদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য বাতিল ঘোষণা করেন। আওয়ামী লীগের অন্তর্ভুক্ত জাসদ নিউক্লিয়াস তাৎক্ষণিকভাবে স্বাধীনতার ঘোষণার ডাক দেয়। এই নতুন অবস্থায় শেখ মুজিব ছিলেন অনিশ্চিত ও দোদুল্যমান। তিনি বর্তমান স্বায়ত্তশাসনের অবস্থানেই থেকে যাবেন না পূর্ণভাবে স্বাধীনতার দাবিতে এগিয়ে যাবেন তা ঠিক করতে পারছিলেন না।
শেখ মুজিবের উপস্থিতিতে 2রা মার্চ ছাত্রলীগের নেতা আসামা আব্দুর রব, পরে তিনি জাসদের সাধারণ সম্পাদক হন, পাকিস্তানের পতাকা পুড়িয়ে আনুষ্ঠানিকভাবে নতুন জাতীয় পতাকা উত্তোলন করেন। পরদিন পল্টন ময়দানের এক বিরাট জনসভায় শাহজাহান সিরাজ, যিনি পরে জাসদের নেতৃস্থানীয় ব্যক্তি হন, স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র পড়ে শোনান। 7 তারিখে বাংলাদেশ ছাত্রলীগের, তখন আর পূর্ব পাকিস্তান ছাত্রলীগ নয়, নেতারা শেখ মুজিবকে তাদের চূড়ান্ত অবস্থান জানিয়ে দেন যে হয় তিনি স্বাধীনতার ঘোষণা করবেন, না হলে তারা শেখকে ত্যাগ করে স্বাধীনভাবে এগিয়ে যাবে। এই সময় শেখ মুজিব প্রকাশ্যভাবে এজেন্সি ফ্রান্স প্রেসের একজন প্রতিনিধিকে বলেন, পশ্চিম পাকিস্তানি সরকার কি এটা জানে না যে শুধু আমি এবং কেবল আমিই পূর্ব পাকিস্তানকে কমিউনিজমের হাত থেকে রক্ষা করতে পারি? তারা যদি আমাদের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়, আমি ক্ষমতা হারাবো, আমার জায়গা দখল করবে নকশালপন্থীরা। আমি যদি খুব বেশি ছাড় দিই তাহলে আমার কর্তৃত্ব নষ্ট হয়ে যাবে। আমি এক কঠিন অবস্থানে রয়েছি। 71 এক সক্রিয় কর্মী হারুনুর রশিদ এই লেখককে জানান, যেহেতু আন্দোলনের সুতা ছিল আমাদের হাতে আর মুজিবের সাহস ছিল না আমাদের বিরুদ্ধে যাওয়ার। হারুনুর রশিদ পরে জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছিলেন। 7ই মার্চ 10 লক্ষ লোকের সামনে রমনা রেস কোর্সে, বর্তমানে সরোয়ার্দী উদ্যানে, এক জনসভায় মুজিব ঘোষণা করলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 25শে মার্চ এসে গেল। মৃত্যুর অন্ধকারে বাঙালি জাতীয়তাবাদ খুঁজে পেল তার জন্মের বীজ। স্বাধীনতা সংগ্রাম হলো শুরু।